প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে শোনাবো যে বাংলাদেশ সেনাবাহিনীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে বিচারিকের ক্ষমতা দিয়েছে। এই বিচারিকের ক্ষমতা নিয়ে আমি এখন কথা বলবো, যিনি একজন সাবেক অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত এবং উনি একজন বিসিএস ক্যাডার এবং উনি দীর্ঘদিন বিচারিকের দায়িত্বে ছিলেন এবং বর্তমানে অবসর জীবনে উনি একজন সিনিয়র আইনজীবী হিসেবে আমাদের উচ্চ আদালতে প্র্যাকটিস করেন। তাই তার কাছ থেকে আমি এখন জানতে চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যে বিচারিকের ক্ষমতা দিয়েছে, এই বিচারিকের ক্ষমতা আপনি কোন দৃষ্টিকে দেখছেন এবং তাদের এই বিচারিকের ক্ষমতাটা রাষ্ট্রীয় এবং আইনের পরিপন্থী কি না, বা রাষ্ট্রীয় আইনের ভিত্তিতে এরা করতে পারে কিনা, এবং সেটা যদি হয় বৈধতা, তাহলে তো আমাদের সবার জন্য কল্যাণকর। আর যদি বলে না, এরা এই সামরিক আইনে সামরিক বাহিনীর লোকে সামরিক আইন সামনে প্রয়োগ করার, সেটা রাষ্ট্রীয় কোন বিধান আছে সেটা নিয়ে একটু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন। আপনাকে প্রথম কথা জানতে হবে যে আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়, মানুষের কল্যাণে আইন। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যে কাজটি করেছেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনকল্যাণমূলক এবং সুদূর প্রসারী প্রভাব ফেলবে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। যে অর্ডারটি 17 সেপ্টেম্বর 2024 জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে জারি করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন অফিসার যারা ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 ও 142 ধারা সেনাবাহিনীর কমিশন কর্মকর্তারা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার প্রয়োগ করে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হবেন। এই যে প্রজ্ঞাপন, এই প্রজ্ঞাপনটি 2 মাসের জন্য 60 দিনের জন্য কার্যকর থাকবে। আমি মনে করি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির কল্যাণে সময়ের প্রেক্ষিতে হয়তো এই আদেশটি 2 মাস নয়, আরো এক্সটেনশন করতে হবে এবং সেটাই সঠিক হবে। মানে আমি যেটা ধারণা করে নিচ্ছি, আমাদের যে বর্তমানে যে পুলিশ বাহিনী যতগুলি থানা আছে, প্রায় 600-এর উপরে থানা আছে, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা কিন্তু আমরা খুব কমই দেখছি। মানুষ কিন্তু বিচারিকের বা পুলিশের সহায়তা চেতে গেলে কিন্তু মানুষ সেটা পাচ্ছে না বর্তমানে। মানে সেই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রে অন্তর্বর্তী সরকার যে এই পরিস্থিতি মানে চিন্তা ভাবনা করেই কি এটা করা হয়েছে কিনা? অবশ্যই আপনি একজন একটা টিভি চ্যানেলের মালিক মানুষ, সাংবাদিক, আপনাদের কাছে আমরা যারা সাধারণ মানুষ তাদের থেকে আপনাদের কাছে খবরাখবর বেশি আছে।
আপনি দেখেন এই 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগের পরে 8 তারিখে এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। এই শপথ গ্রহণের পরে দেশের এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই, এমন কোন সেক্টর নয় যেখানে মানুষ সরাসরি অফিসের মধ্যে ঢুকে গিয়ে অফিসারকে মারতেছে, অফিসারকে ধরতেছে, অফিসারকে গালাগালি করতেছে এবং আপনি এই করেছেন তাই করেছেন ইত্যাদি বলে এই তারা একটা অপরাধ সংগঠন করছে। তাহলে এইটা কোন রাষ্ট্রের বা দেশের বা সাধারণ মানুষের কমন সেন্সের মধ্যে আসে না যে সে এই কাজটা করতে পারে কি পারে না। এক কথায় জবাব আমি কিছুক্ষণ আগে আপনাকে ফৌজদারি কার্যবিধির এবং দণ্ডবিধির যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যা অনুযায়ী আপনি দেখেন এটা অনৈতিক, নীতি বহির্ভূত, ধর্মীয় ভাবেও এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং এই প্রেক্ষাপটে সদাশয় সরকার, আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী যে আদেশটি জারি করেছে, সেনাবাহিনীর উপর যে দায়িত্ব দিয়েছে, যথার্থ কাজ করেছেন। আপনি দেখেন, আমাকে আরেকটু বলতে দেন। দেশ ও জাতির কল্যাণে, অবশ্যই দেশ ও জাতির কল্যাণে, শুধু কল্যাণে নয় মহা কল্যাণে এই আদেশটি জারি করা যথার্থ হয়েছে। আপনি দেখেন আমাদের দেশ সে বেশিরভাগ রেমিটেন্স আসছে, আমরা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে যে ঘাটতি পূরণ করছি, আমাদের যে রেমিটেন্স আসছে, আমাদের যে ডলার আসছে, সেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে আসছে। সেই গার্মেন্টসে গিয়ে সকালবেলা যদি শ্রমিকরা কাজে যায়, দুপুর বেলা কিছু লোকে গিয়ে তাদেরকে ওখান থেকে বের করে দেয় এবং গার্মেন্টস ভাঙচুর করে, মেশিন পত্র ভাঙচুর করে, মানুষকে কাজে যোগদান করতে পারে না। একটা শ্রমিক যদি 1 ঘন্টায় 10টা কাপড় তৈরি করে, তাহলে সে 8 ঘন্টায় কাজ করলে কত, 8-10কে 80টা কাপড় তৈরি করে। তাহলে আমার যদি 8 ঘন্টা কাপড় উৎপাদন বন্ধ থাকে, তাহলে আমার অর্থনীতির সচল চাকাকে তারা অচল করে দিতেছে, তারা না বুঝে করতেছে, অর্থাৎ দেশকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিতেছে। এবং এই ক্ষেত্রে সেটা কি এক ধরনের ষড়যন্ত্র কিনা? হ্যাঁ, হতে পারে, সেটা এক ধরনের ষড়যন্ত্র হতে পারে, কারণ ষড়যন্ত্রকারী এবং প্রেতাত্মারা এখনো তো বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশে আছে। এই প্রেতাত্মারা সবসময় সব যুগেই ছিল, সব যুগেই থাকবে, এবং সেই প্রেতাত্মাদেরকে দমন করতে গেলে, দেশের অর্থনীতির চাকাকে সচল করতে গেলে, আরো গতিশীল করতে গেলে বর্তমান সরকার যে আইনটি করেছে, আর্মিকে ক্ষমতা দিয়েছে, এই সব ধারায় যথার্থ করেছে। আমি আপনাকে আরেকটু একটা লোকের দিয়ে বলি, বর্তমানে জনপ্রশাসনের যে সচিব ডক্টর মকলেচুর রহমান, আমি ওনার আন্ডারে ডাইরেক্ট ইয়ারডিতে আমি ইউএনডিপি ডেস্ক দেখতাম, আর 2-3টা ডেস্ক আমি দেখতাম। উনি জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমার। উনি অত্যন্ত দক্ষ, বিজ্ঞ এবং একজন মেধা সম্পন্ন কর্মকর্তা। আমার মনে হয় যে তিনি এ পর্যন্ত যেসব আদেশ দিচ্ছেন, সরকারকে যেসব পরামর্শ দিচ্ছেন, তার পরামর্শ যেসব কাজ হচ্ছে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল হচ্ছে। এবং আরেকজন ক্যাবিনেট সেক্রেটারি আলী ইমাম মজুমদার, যিনি দীর্ঘ চাকরি জীবনে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি, আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টাকে তারা সহযোগিতা করছে এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন। এখন আসেন যে ব্যাখ্যাটি আমার দরকার, আইনের যেসব ধারার কথা আমি বলেছি, সেনাবাহিনীর কমিশন অফিসারকে যে সমস্ত ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়েছে, আমার দৃঢ় বিশ্বাস, আমি গভীরভাবে বিশ্বাস করি, আস্থা রাখি যে তারা যথার্থভাবে এই কাজ করবে। হয়তো এই কাজের সাথে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সাথে নেবেন, বা তারা হয়তো বিজ্ঞ আইনজীবীদেরকে হয়তো সাথে নেবেন। সাথে নিয়েই কাজ করতে হবে, কোনো কাজ এককভাবে করা যায় না, সমন্বয়ের মাধ্যমে। এক মেধা, আমি এই জিনিসটা জানি, 1 head is better than 2 head, 2 head is better than more head। তো আমার সেনাবাহিনীর কমিশন অফিসারের সাথে যদি আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি এখানে যদি কোনো লয়ারকে এনগেজ করে, যাদের জ্ঞান আছে, অভিজ্ঞতা আছে,
তাহলে আরো বেশি ভালো হবে। তো আমার পরামর্শ হলো, আমার যে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন লয়ার যদি সাথে রাখে, তাহলে কোনো প্রশ্ন উঠবে না যে এখানে হয়তো আইনের এই গ্যাপটা ছিল, সে সুবিধাটা পাইতে পারে, আইনের হয়তো একটু ব্যত্যয় হয়েছে, এটা হবে না। না, সেখানে যেহেতু সেনাবাহিনী কখনো কিন্তু পাবলিক ফাংশনে ছিল না, এখন যেহেতু সেনাবাহিনী পাবলিক ফাংশনে আসছে, তো অবশ্যই তাদেরকে ওই জিনিসটাই আগে ফলো করতে হবে। এখানে একজন ম্যাজিস্ট্রেটের, তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়াতে হচ্ছে বিচারকের ক্ষমতা, কিন্তু সেখানে আমার মনে হয় যতটুকু করা দরকার যে এখানে তারা একজন বিচারককে তারা উপস্থিত রাখা উচিত এবং সেখানে বিজ্ঞ লয়ারদেরকে উপস্থিত রাখা উচিত। সেটা হলো ব্যাপার হচ্ছে যে সরকারের সিদ্ধান্তের বিষয়, সরকার কি করবেন সেটা আমরা আমি আর আপনি বলতে পারবো না। যেহেতু সেখানে কিন্তু তারা দণ্ডবিধিও কিন্তু তারা দিতে হবে, যে তার বিচারিক ক্ষমতা দণ্ড সঙ্গে সঙ্গে দিতে হবে, সঙ্গে সঙ্গে তারা দণ্ড দেবেন। আমি এই যে পরবর্তী যে ধারার কথা বলবো, এই ধারাগুলিতে আপনি দেখবেন যে তারা সঙ্গে সঙ্গে দণ্ড দিতে পারবে, ওয়ারেন্ট দিতে পারবে, তারা অনেক কিছু করতে পারবে। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা, সেই ক্ষমতা সে প্রয়োগ করবেন। এবং আপনি হয়তো মনে করছেন যে সেনাবাহিনী তো আগের থেকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ভোগ করে নাই, এখন তাদেরকে দিল, তাদের এই আইন প্রয়োগ করতে গিয়ে কোনো অসুবিধা হয় কিনা। শোনেন, অসুবিধা সুবিধা সামান্য হতে পারে, তবে আমি আমার যেটা অভিজ্ঞতা দীর্ঘ চাকরি জীবনে, সেনাবাহিনী কিন্তু আমাদের দেশে এই যখন ঘূর্ণিঝড় হয়, যখন ইনসার্জেন্সি আসে, যখন বড় বড় প্রকল্প তৈরি হয়, সেগুলি কিন্তু সেনাবাহিনী করে। তারা সেনাবাহিনী, তাদের এই অভিজ্ঞতা আছে, তাদের অভিজ্ঞ মানুষ আছে, সেখানে ল পাস করা অফিসার আছে, তাদের মাধ্যমেই সেনাবাহিনী, এবং আমাদের বর্তমান যিনি সেনাবাহিনী প্রধান, তিনি অত্যন্ত চৌকস অফিসার, দক্ষ অফিসার, বিজ্ঞ অফিসার। আমি মনে করি যে এইসব আপনাদের কনফিউশন থাকবে না, তারা সুন্দরভাবে কাজ করতে পারবে। এখন যে ধারাগুলির কথা আমি বলেছি, তার ভিতরে 1 নম্বর ধারা হচ্ছে 64 ধারা। এই 64 ধারা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করা বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার বা হেফাজতে রাখার ক্ষমতা সরকার এই সেনাবাহিনীর কমিশন অফিসারকে দিয়েছে। এটা বিশাল একটা পাওয়ার। কেন বিশাল পাওয়ার, বড় পাওয়ার কেন? শোনেন, আইন এই প্রসিডিউরাল পদ্ধতি অনুসরণ করে এই সিআরপিসি প্রসিডিউর মেনটেন করে যেতে যেতে অনেক সময় লাগে। সেই সময়ের মধ্যে মানুষের অনেক সময় সাক্ষীরা তাদের বাস্তব অভিজ্ঞতা তারা ভুলে যায়, অথবা অন্য কোনো কারণে তারা দ্বিমুখী হয়ে যায়। এই দ্বিমুখী হওয়ার কোনো সুযোগ নাই। সঙ্গে সঙ্গে যদি ন্যায় বিচারটা নিশ্চিত হয়, তাহলে সঙ্গে সঙ্গে বিচার করাটা সবচাইতে উত্তম। এবং আইনেও আছে, আইনে আছে যে শর্টলি বিচার করা, অর্থাৎ যেমন মোবাইল কোর্ট, সঙ্গে সঙ্গে বিচার হয়। যেমন আপনার, আমি যতটুকু একটা জানি যে সায়েন্সে একটা ভাষায় আছে, কোন মানুষ কোন ঘটনা করে বা দেখে বা শোনে, মানুষের ব্রেনে নাকি 72 ঘন্টা মতো থাকে, তারপরে এটা আস্তে 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 লস হতে থাকে। তাইলে আমি মনে করি এই বিচার কার্যগুলি যদি ঘটনা চলতে আমি থাকা অবস্থায়, মানে আমার ব্রেনে থাকা অবস্থায় যদি যে কোনো বিচার আমাকে, আমি যদি এটা সাক্ষীও দিই, তাহলে আমি সঠিক সাক্ষীটা দিতে পারবো। আর যখনই আমার ব্রেন থেকে এটা লস হবে, তখন আমি সঠিক সাক্ষীটা দিতে পারবো না। তাইলে এই যে বিচারের কার্যগুলি শর্ট টাইমে করা অবশ্যই করা উচিত। আপনি যা বলেছেন সঠিক বলেছেন। আমি একজন ডাক্তার হিসাবে, উকিল হিসাবে নয়, এটাকে বলে ডিমেনশিয়া। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষ তার ব্রেনের যে স্মৃতিটা একটু আস্তে আস্তে কমে যায়। তো সেই ক্ষেত্রে এটা ঠিক, এটা একটা ডিমেনশিয়া। আমার মামলাটা শুরু হলো 24 সালে, আর জাজমেন্ট হবে 2030 সালে, তাহলে ইতিমধ্যে তো আমার বয়সও 5 বছর বেড়ে যাবে, তা আমার ভুলে যাওয়া তো স্বাভাবিক। সুতরাং সঙ্গে সঙ্গে এই বিচার যদি হয়, সংক্ষিপ্ত বিচার বলে সিআরপিসিতে একটা কথা আছে এবং নির্দিষ্ট ধারা আছে যে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে বিচার করার বিধান আছে। এবার আপনি আসেন, আমি আপনাকে বলি 65 ধারার কথা। 65 ধারায় বলা আছে যে গ্রেপ্তার করার ক্ষমতা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য যিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবেন। গ্রেপ্তারি পরোয়ানা মানে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, WA বলে আমরা সংক্ষেপে বিচারে আমরা লিখি WA। এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট উনি দিতে পারবেন, এটা দিতেই হবে।
না দিলে তো বিচার কার্যক্রম তড়িৎ গতিতে সম্পূর্ণ হবে না। এটা যথার্থ ধারা যথার্থ জায়গায় ইনসার্ট করা হয়েছে। ধারা 83, 84 এবং 86 ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। একটা ব্যক্তি বিচারের সময় সে ছিল না, অপরাধ করে সে পালিয়ে গিয়েছে, তাকে ধরার জন্য, তাকে আনার জন্য, হাজির করার জন্য আমার গ্রেপ্তারি পরোয়ানা দিতে হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়ার পরে সে যখন আদালতে আসবে, আদালতে আসে আমার কাছে, বিচারকের কাছে ব্যাখ্যা দেবেন যে আমি এটা বুঝি নাই বা ভুলে গেছি বা আমি ভয়ে পালাই গেছি, আমি অপরাধ করি নাই, কি করেছি, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সে একটা সুযোগ পাবে। সেই সুযোগটা দিলে সেনাবাহিনী যিনি এই দায়িত্ব পালন করছেন তিনি অবশ্যই বিবেচনা করে যেটা ন্যায় ভিত্তিক হবে, ন্যায় বিচার হবে, তিনি সেটা দেবেন। আমার এটা গভীর বিশ্বাস আছে। এখন আসেন, তাহলে আমি 83, 84, 86 আপনাকে বললাম। ধারা 95(2) নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান ও আটক করার ক্ষমতা। এইসব জায়গায় আপনি জানেন যে এই রকমের অপরাধ কিন্তু হয়ে থাকে। সেই ধরনের অপরাধ যদি হয়ে থাকে, ডাক অর্থাৎ নথিপত্র ভিত্তিতে যেসব অপরাধ, সেই অপরাধও বিচার করার ক্ষমতা তাদের দেওয়া হয়েছে। ধারা 100 ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। অনেক লোক, আমি 2 ডিস্ট্রিক্টের জেলারের দায়িত্বে ছিলাম, এক হলো মৌলভীবাজার আর সুনামগঞ্জ। ওখানে জেলার ছিল না, আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হিসাবে জেলারের দায়িত্বে ছিলাম। তো আমি দেখেছি যে অনাবশ্যক হয়তো 54 ধারায় তাকে অ্যারেস্ট করেছে, আর কোনোদিন তাকে কোনো কেসে আদালতে উঠানোই হয়নি, সে দীর্ঘদিন ধরে এই জেলখানাতে আসছে। তাহলে জেলখানাতে থাকলে ওই জেলখানাতে ওই লোকের খাওয়া দাওয়া পিছনে সরকারের ব্যয়, আর তার বৃদ্ধ পিতামাতা অথবা তার গর্ভবতী মহিলা, তার স্ত্রী অথবা তার ছোট একটা শিশু সন্তান ছিল যে বাবাকে দেখে নাই, বাবা জেলখানায় রয়েছে, এ কতটা অমানবিক এবং অমানসিক যন্ত্রণা। অথবা জানেও না যে সে গ্রেপ্তার হয়েছে, এরকমের ঘটনা এই ধরনের ঘটনাগুলি আমি বলবো যে এই সঙ্গে সঙ্গে যে বিচারটা হবে, এই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আমার মনে হয় যে সঠিকভাবে বিচারটা তারা পাবে। 105 ধারা তল্লাশি করার একটা ক্ষমতা, উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধান করার জন্য বা সার্চ ওয়ারেন্ট। আমরা আগে 100 ধারায় সার্চ ওয়ারেন্ট দিতাম, 105-এ। হ্যাঁ, তাহলে সার্চ ওয়ারেন্ট, আমার এখানে সন্দেহ হয়েছে আপনার এখানে মাদকের কিছু জিনিস আছে, আপনার এখানে একটা বেআইনি অস্ত্র আছে, আপনার এখানে একজন অবৈধ কার্যকলাপের সাথে জড়িত এখানে পলাতক আছে। সুতরাং এরকম যদি কোনো ইনফরমেশন আমার কাছে থাকে বা আমি যদি বুঝি বা এর বোঝার কোনো উপকরণ আছে, সত্যতার যাচাই করার একটা কৌশল আছে, তাহলে এই জায়গাটা উনি সরাসরি সার্চ করে এই অবৈধ কার্যকলাপকে রহিত করতে পারবেন। এটা একটা সাংঘাতিক বিষয়, যাতে সারা বাংলাদেশে এই রকমের ভাবে চষে ফেলবে তারা। আর আর্মিরা খুবই ন্যায়নিষ্ঠতার সাথে কাজ করে, এবং আমার মনে হয় যে আমাদের দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে চলে আসবে। অর্থাৎ বাজারে যে এখন জিনিসপত্রের দাম বেড়েছে, আপনি বলেন মরিচের দাম, পেঁয়াজের দাম, বাজার কন্ট্রোল করতে পারছে না। এই বাজারের উপর আমি ভিডিও দিয়েছিলাম, আপনি জানেন, আপনার এখান থেকেই দিয়েছিলাম। তাহলে এই বাজার এখন যখন উপজেলা পর্যন্ত যখন আর্মি আছে, জেলা পর্যন্ত যখন আর্মি আছে, তখন তারা প্রডিউসার, তারা এই মধ্যস্বত্ব ভোগীদের কারণে আমরা যারা ঢাকা শহরে বাস করি বা শহরে বাস করি, তারা অনেক পয়সা নষ্ট হয়। অর্থাৎ মানুষের ন্যায় ভিত্তিক যারা চলে, সততার সাথে যারা চলে, তারা কিন্তু দিশাহারা হয়ে যায়। যাদের অসৎ পয়সা আছে, দেশের টাকা পাচার করে বিদেশে, তাদের কথা আলাদা, তারা তো হোটেল সোনারগাঁয়ে খায়, শেরাটনে খায়, ওই রেডিসনে খায়। আমরা তো সেখানে খাই না, আমরা হোটেলেই খাই না, আমরা আলু ভর্তা ডাল খাই, ঘরে বসে খাই। সুতরাং কিন্তু সেই জন্য তো একজন মানুষ 70 টাকা 80 টাকা যদি আলু কিনতে হয়, 1 কেজি আলু, তাহলে তো মানুষ ভুক্তভোগী হবে। কিন্তু আমরা বিগত দিনে কি দেখলাম, কিছুদিনে যেন আমাদের এই যে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেটরা দেখলাম যে কোলেস্টোরিকে জিজ্ঞাসা করছে আলুর কেজি কত, 25 টাকা কেজি।
কিন্তু সেখানে কোল্ড স্টোরেজে নামার পরে কি করে এটা 70 টাকা কেজি হয়, 80 টাকা কেজি হয়? আমি কিন্তু এই ভোক্তা অধিকারের যে ম্যাজিস্ট্রেট কারণ বাজারে গেছে বা অন্য জায়গায় গিয়ে কথাবার্তা বলেছে, আমি সেখানে দেখছি, কারণ আমি তো মোবাইল কোর্ট করেছি। এই ক্ষমতাটা যদি এখন সেনাবাহিনী করে, হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে বেশি এই দেশ ও সবচেয়ে জাতির কল্যাণে সবাই এখন এটাকে দেশ ও এটাকে খুব খুশি আনন্দভাবে মেনে নেবে। মেনে নেবে। মানে কি, মানুষ কিন্তু এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে সব সময় নামাজের মধ্যে, মুনাজাতের মধ্যে তাকে না, আমি যেটা দেখলাম যে আমাদের দেশে এই যে একটা ইলিশের মৌসুম, এই বর্ষা সিজনে বন্যা হয়েছে, অনেক পানি হয়েছে, কিন্তু এই সিজনে কিন্তু অনেক ইলিশ মাছ ধরা যাচ্ছে এবং ইলিশ মাছ কিন্তু বড় হচ্ছে। কিন্তু দেখা গেছে আমাদের চাঁদপুরে দেখলাম যে ওরা দেখাচ্ছে মাত্র 500 থেকে 600 টাকা কেজি, আর একটা ইলিশের ওজন হইলে তখন প্রায় 2 কেজির উপরে হয়। সেটা দাম বুঝি 5 থেকে 600 টাকা হয়, কিন্তু ঢাকায় আসার পরে সেটা দেখা গেছে 2000 টাকা, 2000 টাকা, 3000 টাকায়। আমি এই যে একটা বড় ধরনের একটা দুর্নীতি, এই যে একটা বড় ধরনের মধ্যস্থকে তারা এটাকে তারা মানে সোজা কথা, তারা কিন্তু এটা এমন সিস্টেম করে তৈরি করতেছে, এটা কিন্তু গাছি দেখাইতেছে। দেখেন আপনি আরো যাবেন, গেলে বলছে ভাই মাছটা শর্ট, কিন্তু দেখা গেছে যেখান থেকে মাছটা আসছে, যে নদী থেকে আসছে, যে সাগর থেকে আসছে, সেখানে কিন্তু প্রচুর ইলিশ মাছ। ওরা কিন্তু বলতেছে যে আমরা মাত্র 500 থেকে 600 টাকা করে বিক্রি করতেছি। তাইলে সেটা সর্বোচ্চ এখানে আসলে নাহলে আপনার 1000 টাকা হইতে পারে, কিন্তু সেটা কি করে 2000, 2500, 3000 টাকা হয়ে যায় না। এইগুলি সেনাবাহিনী দেওয়াতে কন্ট্রোল হবে। আমি এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল 8 তারিখে। আমি নিজে সাধারণত বাজার করি হাইটে হাইটে, কারণ বাজার আসলাম, এসে দেখছি জিনিসের দাম সব অর্ধেক হয়ে গেছে। আমি আপনার এখানে এসে ভিডিও দিয়েছিলাম যে এই মধ্যস্বত্বভোগী পালিয়ে গিয়েছে। এখন কিন্তু নতুন ভাবে মধ্যস্বত্বভোগী, এই আমরা অর্থনীতিতে পড়েছি নতুন বোতলে পুরাতন মদ। এই দায়িত্বটা এখন সেনাবাহিনী যদি নেয়, তাইলে সবার উপকার হবে। যাতে মানুষের, আমাদের দেশের দরিদ্রতম মানুষ আমরা বেশিরভাগই একজনে ইনকাম করি, 10 জনে চলি। এই দেশের জন্য সাধারণ মানুষ যারা রিক্সা পুলার, যারা ভ্যান চালায়, যারা ফুটপাতে রাস্তায় ব্যবসা করে, আমি প্রায় আর্টিকেল লিখি, ফেসবুকে দিই, আপনি দেখেছেন যে এখানে মধ্যস্বত্বভোগী এখানে 2 রকমের আছে, সরকারি আছে, বেসরকারি আছে। তাহলে সরকারি এবং বেসরকারি এই 2 শ্রেণীর মানুষ 5 হাত বাই 5 হাত জায়গা দিচ্ছে 25,000 টাকা, আর প্রতিদিন তার একটা লাইনম্যান আছে, তার থেকে নিচ্ছে 100 টাকা। তাহলে এই টাকাটা তো আমার সাধারণ মানুষের পকেট থেকে যাচ্ছে। সুতরাং যখন এই আর্মি নেমেছে, আর্মিকে দায়িত্ব দিয়েছে, তখন ওদের কথা হলো কি জানেন, ওরা কথা বলে খুব সুন্দর যে এরা তো বেকার, এরা চাকরি নাই, বাকরি নাই, এরাই ফুটপাতে কাজ করবে না, কোথায় কাজ করবে। বাট এই যে তার কথার অন্তরালে সে আমাকে বললো, শোনাইলো একটা, আর তার কাছ থেকে টাকা নেওয়ার সময় বিন্দু মাত্র তার চোখের দিকে চাই এসে নিচ্ছে না। সুতরাং আর্মি এই কাজটা করলে আপনার জনগণ, সাধারণ মানুষ উপকৃত হবে। শুধু কি তাই, আপনি দেখেন এই সাধারণ মানুষের সাথে আমি খুব মেলামেশা করি, আলোচনা করি, তারা কিন্তু খুব বড়, আপনি একটা ব্রিজ করেছেন, কালভার্ট করেছেন, রাস্তা ইট ফেলে দিয়েছেন, এটার থেকে মানুষ কি চায় যে দুবেলা যেন ডাল ভাত খেতে পারে। আগে মানুষ বলতো বাঙালি মাছে ভাতে বাঙালি, ডাল আমার বাসায় আর কিছু না হোক, একবেলা ডাল ভাত খেয়ে যান। এখন সেই ডাল ভাতও মানুষ খাইতে দাবাত করতেছে না। তাহলে আপনি বলেন ডালের দাম কত হয়েছে, মাছের দাম কত হয়েছে। তাহলে এই আপনি যখন রিক্সায় চড়বেন, আপনার কাছে রিক্সা ভাড়া যাবে 70 টাকা, আপনি দিতে বাধ্য, আপনি তো হাইটে যাচ্ছে পাচ্ছেন না। কিন্তু রিক্সারাও বাঁচতেছে, একেবারে গরিব লোকদের সেও কিছু ইনকাম করছে, কিন্তু মধ্যম শ্রেণীর মানুষ খুবই দিশেহারা অবস্থায় আছে, কষ্টে আছে। সুতরাং আমি মনে করি, কিন্তু সময় সংক্ষেপে আমি আপনার কাছে খুব সংক্ষেপে অনেক কিছু জানতে চাচ্ছি, আমি প্রায় শেষ করছি। এখানে ধারা দিয়েছে 107 হচ্ছে শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তা। শান্তি বজায় রাখাকে আপনার জমি, আমার জমি, আপনি আইল ঠেলে দখল করে নিলেন, আমার বাসায় আমার আছে, আমার ওয়াল আছে, আপনি আমার ওয়ালটা গায়ের জোরে রাজনীতিবিদের, আপনি রাজনীতি করেন,
আপনার টাকা আছে, পয়সা আছে, পুলিশ আছে বা অন্য প্রভাবশালী লোক আছে, আপনি আমার ওয়ালটা ভেঙে দিলেন। এই শান্তি রক্ষা দরকার। আমরা 107 ধারায় শান্তি রক্ষার মুসলিকা দিতাম যে তুমি আর ওনার জমি আইল ঠেলবে না, ওয়াল ঠেলবে না, তোমার কি কাগজ আছে তুমি আনো, এই কাগজ না দেখা পর্যন্ত এই ধারায় তুমি ওখানে যেতে পারবে না। তাহলে এটা ম্যাজিস্ট্রেটকে দিয়েছে, আর্মিকে দিয়েছে, দেশের শান্তি বজায় থাকবে, বিরাজ করবে, আমার বিশ্বাস, আমি বিশ্বাস করি। এর পরের ধারা 109 একটা লোক ভব ঘুরে আছে, সে খামাখা ঘুরে বেড়াচ্ছে। আপনি দেখবেন যে কারণ বাজারের রেল রাস্তার পাশে, আমাদের হাতির পুলে, এবং আপনি যদি রাত 11টার পরে 12টার পরে যদি আপনি রাস্তায় যান, তাহলে দেখবেন যে সে একটা দিয়ে সে ফেন্সিডিল খাইছে, সে হিরোইন খাইছে, সে তামাক খাইছে, তার অর্থ করি নাই ওইটা খাই সে ওই রাস্তায় ঘুমাচ্ছে। এবং আপনি যাবেন, আপনার ঘড়িটা কেড়ে নেবে, আপনার মোবাইলটা কেড়ে নেবে। এই যে ভবঘুরে, এই ভবঘুরেদেরকে তাদের আচরণ, তারা কেন ভবঘুরে সেটা তারা ব্যাখ্যা করবে, জানবে, এবং এই ভবঘুরেদের তারা নিরাপত্তা দেওয়ার একটা ব্যবস্থা করবে। 110 ধারা ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। একটা লোক ভালো মানুষ কিন্তু সে নিরাপদ নয়, সে ভয় আছে কখন তার উপরে কি হামলা করে, তাহলে সেই নিরাপত্তাটা আপনার এরা দেবে। 126 ধারা জামিনে নিষ্পত্তি করার ক্ষমতা, অর্থাৎ আপনাকে একজন ধরে আনছে, ধরে দিয়েছে, আপনি এখন ম্যাজিস্ট্রেটের কাছে বলবেন যে আমাকে যে ধরেছে, যে অপরাধে ধরেছে, আমি সেই অপরাধী নই, আপনি এই দেখেন আমার কাছে কাগজপত্র আছে, আমি এই অপরাধ করি নাই। তাহলে এটা দিলে উনি সঙ্গে সঙ্গে জামিন দিলেন। তাহলে একটা লোক যদি হাজতে থাকে, এরকম কিন্তু আমাদের দেশে প্রায় হাজার হাজার লোক কিন্তু নিরপরাধ লোক কিন্তু পুলিশ নিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে কিন্তু তাকে জেল হাজতে দিয়ে রাখে। অনেক সময় ডাকাতি মামলায় আমরা দেখেছি, ম্যাজিস্ট্রেট হিসেবে ডাকাতি মামলায় আমরা চাই 7 দিনের মধ্যে যেন ডাকাতকে ধরে দেয়, তো ডাকাতকে তারা ধরতে পারে নাই, তখন একটা ধরে নিয়ে হয়তো দিছে। এরকম আছে, ঘটনা যে নাই তা নাই, সত্য মিথ্যা আছে। এবার 127 ধারা বেআইনি সমাবেশ করার এই আদেশ দানের ক্ষমতা, এটা সাংঘাতিক মারাত্মক একটা অর্ডার। আমি আগেই বলেছি, আপনি গার্মেন্টস এর শিল্প মালিকদের, শিল্প শ্রমিকদেরকে খেপিয়ে দিচ্ছেন, খেপিয়ে দিয়ে আপনি ওখান থেকে তাদেরকে তাড়িয়ে আনছেন, তাদেরকে মেশিন পত্র ভাঙছেন, তাদেরকে মারামারি করছেন, তাদের দিয়ে আপনি মিছিল মিটিং করছেন। হাউ ফানি! মানে তাদের টেকনিকটা কোথায়? মানে এরকম একটা বুদ্ধি করে যে তারাই মানে ওই শ্রমিকরাই করছে। এখানে আমি আপনার একটা শব্দ বলেছি, এর আগে বলেছি পেতাত্তা। এই পেতাত্তারা ওদেরকে দিয়ে কাজ করে নিজেরা লাভবান হচ্ছে। তাহলে সরকার এটা সবচেয়ে বড় কাজ করেছে। আপনি নির্বাচিত হবেন এই আশায়, আপনার লোক যদি পুরনো মত নতুন বোতলে ঢেলে আগে যারা করছে এখন তাদের পরিবর্তে আপনি করেন, তাহলে এটা প্রোটেকশন করার জন্য সরকারকে আর্মি দেয়া ছাড়া সম্ভব নয়। আর্মি দেখলে ওরা হয় পালিয়ে যাবে, ওরা এখনই ধরনের আইন যেই হয়েছে, এই সন্ত্রাসী যারা নতুন মোড়কে এই চাঁদাবাজি করছিল, অফিসে ঢুকে ভাঙচুর করছিল, অফিস থেকে মানুষকে বের করে দিচ্ছিল, তারা আর দেবে না, পালিয়ে গেছে। এবং আমি মনে করি তাদের পালিয়ে না গেলে তারা বাঁচতে পারবে না। 118 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার। আপনি বেআইনি ভাবে ইচ্ছা করে আপনি গাড়ি ঘোড়া ভাঙবেন, আপনি রাস্তা ব্লক করে দেবেন, সাধারণ মানুষ চলতে পারবে না, আপনার দাবি দেওয়া আছে, আপনি লিখিত ভাবে জানান। এই সরকার তো লিখিত ভাবে জানাইলে আপনাকে তারা প্রতিকার দিচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন না, 3 পর্যায়ে আমাদের লোকজনদের পদোন্নতি হয়েছে। যারা পদোন্নতি পায়নি তারা এখন পদোন্নতি পেয়েছে যথাযথ ভাবে। আবার ব্যাচ ভিত্তিক এখন, জান আমি 2বার পদোন্নতি পাই নাই, আমি বঞ্চিত, আমি সরকারের একটা বাড়ি পাই নাই, গাড়ি পাই নাই, আমি সরকারের কোনো ফ্ল্যাট পাই নাই, জমি পাই নাই, কিন্তু আমাকে একটা গায়ে লেবেল লাগাই আমাকেই দিয়েছে। সুতরাং এই লেবেল যদি পরিষ্কার হয়ে যায় তাহলে মানুষ প্রকৃতপক্ষে উপকৃত হবে। সুন্দর একটা আইন। এরপর 130 ধারা বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সামরিক অধিকার তাদের দেওয়া হয়েছে। 133 ধারা স্থানীয় উপদ্রবের ক্ষেত্র বিশেষে ব্যবস্থা নিতে পারবে, সে আদেশ দিতে হবে। 142 ধারা জনসাধারণের উপদ্রবের জন্য যে অবিলম্বে তারা এই কাজটা করতে পারবে। এবং আমি মনে করছি যে এই সব ক্ষমতা ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোড 2009-এ
যে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সেটাও তারা করতে পারবে, সাধারণ মানুষের কল্যাণ এখানে বয়ে আনবে। এই আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংঘটিত অপরাধ ও ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধগুলি বিবেচনায় নিতে পারবে। অভিযুক্ত স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারবেন, তবে কারাদণ্ডের ক্ষেত্রে 2 বছরের বেশি নয়। উল্লেখ করেছেন, সুন্দর আইন হয়েছে, সুন্দর হয়েছে। এবং আমি মনে করি যে আপনারা সর্বশেষ আমি আপনাকে মানে দেশ ও জাতির কল্যাণে আপনি মনে করতেছেন যে আইনের ধারা এই সেনাবাহিনীর কাছে যে বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে সেটা দেশ ও জাতির কল্যাণে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করে। দেখছেন যে দেশ ও জাতির কল্যাণে আমি সেনাবাহিনীকে যদি বিচারিক ক্ষমতা দিতে, আমার দেশের জনগণের সুবিচার পাবে এবং খুব সুন্দরভাবে চলতে পারবে বলেই আপনি এই ক্ষমতাটা তাদের উপর হস্তান্তর করা হয়েছে নাকি? এক্স্যাক্টলি আপনি বলেছেন, মানুষের কল্যাণে। তবে আমার একটা প্রশ্ন আপনার কাছে আছে, আপনি যেহেতু মিডিয়া ম্যান, আমার সাথে আপনি যে আজকে বক্তব্য নিলেন, আমরা যে কথাগুলি বললাম সেটা আমি আর আপনি শুনলাম তা হবে না, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে সরকার কি চায়, সরকার কি করেছে। তোমরা যারা এই মধ্যস্বত্ব ভোগী আছো, যে যেখানে আছো সেখানে এই কাজ থেকে বিরত থাকো, না হলে তোমরা রক্ষা পাবে। এই আইনের প্রতি আমরা সেনাবাহিনীকে সহযোগিতা করা এখন আমাদের সকল জনগণের একান্ত দায়িত্ব, আমাদের দায়িত্ব এবং কর্তব্য, শুধু দায়িত্ব না, দায়িত্ব এবং কর্তব্য। তো প্রিয় দর্শক, আমরা আজকের মধ্যে শেষ করতে যাচ্ছি। আশা করব আমরা আবারও আপনাদের মাঝে ফিরে আসব নতুন কিছু নিয়ে। আমরা সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ফিরে যাচ্ছি আমাদের স্টুডিওতে। রূপসী বাংলাকে আমি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ সরকারের যারা উপদেষ্টা মন্ডলী আছেন, দেশ ও জাতির কল্যাণে তাদের আরো বেশি সময় দিতে হবে, জনগণকে তাদের সাথে থাকতে হবে এবং সহযোগিতা করতে হবে। তবেই এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও জাতির কল্যাণে একটা সুন্দর সুস্থ দেশ আমাদের কাছে উপহার দিতে পারবে। এই প্রত্যাশা আমার আছে, দেশবাসীর কাছে আমি সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।